আপনার মানে আপনারা কোথায় যাচ্ছেন এখন? আলমাই ইটালি যাওয়ার উদ্দেশ্য আইছি। কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে গ্রহণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। কয়দিন ছিলেন এই যে নৌকায়? নৌকায় 3 দিন ভাই। খাবার ভাই নাই, কোনো কিছুই নাই। হাঁটানো করতে পারেন না, হাঁটতে পারেন না? একটা জুস 3 জনে ভাগ করে খাইছি, ওই যে 200 মিলি 3 জনে ভাগ করে খাইছি। আর মত হয় লঙ্গি বিন্দা এর ভিতরে মত হয়। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে লিওন ফ্রান্স থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু লিওন। আসলে লিওন একটি ফ্রান্সের ভিতরে তৃতীয় বৃহত্তম শহর। এখানে একটা ব্যবসায়িক কাজে আজকে আমি ফ্রান্সে আসছি। তা এখানে আমার মামাতো ভাই সে অনেক যাবৎ এখানে থাকে, ব্যবসা বাণিজ্য করে। যাই হোক, সেই কারণে আসছে। আর বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু রোমানিয়া নিয়ে কিছু ব্লগ করতেছি। আর ব্লগগুলি করার পরে ব্লগে এত রেসপন্স পাইছি, মেসেজ পাইছি, মানে অডিয়েন্সদের এত ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা, সত্যি আমি অভিভূত। এবং মধ্যে মধ্যে মনে হয় যে একজন ইউটিউবার হিসাবে আমি সার্থক। কালকে একজন একটা মেসেজ করছে যে আমি নাকি তার জীবনের চিন্তাধারায় বদলে দিয়েছি। আসলে এটা একটা বড় পাওয়া, কারণ ইউটিউবার হিসাবে ইউটিউবে ভিউ বড় কথা না, ইউটিউব দিয়ে যদি আমি সমাজ গঠনে, জাতি গঠনে যদি আমি একটি ভূমিকা রাখতে পারি, আমার মনে হয় সেটাই হলো সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, তারই ধারাবাহিকতা আমি সবসময় বরাবরই বলে আসছি, কারণ আমি জীবনে ইলিগেল থাকার কি কষ্ট, ইলিগেলের যে কি মানে কি পরিমাণ হ্যাসল হয়, কি পরিমাণ কষ্ট হয় বিদেশে বাড়িতে, সেটা আমার মনে হয় না আমার চেয়ে আর ভালো কেউ জানে। দেখ, সেই সুবাদে আমি সবাইকে রোমানিয়াতে যারা যান সবাইকে আমি বলি যে ভাই আপনারা এক কাজ করেন, আপনারা কেউ ইলিগেল থাকেন না ভাই। লিগেলের মানে ওই যে সাদরের পান্তাভাত ভালো, একটা বাংলায় একটা কথা আছে, কিন্তু ইলিগেলের যে কি জ্বালা, কি কষ্ট, যারা ইলিগেলভাবে আসছে এবং এখনও আছে তাদেরকে দেখলে এটা বোঝা যায়। তো যাই হোক, সেই সুবাদে আমি আবার যখন ফ্রান্সে আসলাম, তা ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা পেলাম। উনি গাজীপুরের একটা ছেলে, সে ফ্রান্সে আসছে, সে লিবিয়া হইয়া, সে যে লিবিয়া নৌকা ভিসার কথা আমি বলি, অবৈধভাবে জীবনবাজি রিস্ক নিয়ে সে ফ্রান্স পর্যন্ত পৌঁছেছে। তা আজকে আমরা তার সাথে পরিচয় হয়ে তাকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে আপনি কিভাবে আসলেন এই লিবিয়া হইয়া, এই কাহিনীটা, গল্পটা যদি আমাদের অডিয়েন্সকে যদি বলতেন, হয়তো কেউ হয়তো সাবধান হয়ে যেত, হয়তো কারো কোনো কাজে লাগতো। কারণ বহুত লোক শহীদ হয়েছে লিবিয়া থেকে বাংলাদেশে ইউরোপে আসার জন্য। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। কারণ যাদের হারাইছি তাদেরকে তো আর ফেরত পাওয়া যাবে না। কারণ আমি জানি বহুত লোকের প্রাণহানি হয়েছে আমাদের বাংলাদেশিদের। যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকে আসছি, আর কথা বাড়াবো না। আর সবাইকে বলবো, প্লিজ অনুরোধ থাকবে, ভিডিওটি কষ্ট করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। হয়তো এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, আপনারা জানতে পারবেন। তা চলুন আর দেরি না করে আমরা সেই দেখা করে কথা বলি সেই মিস্টার সাইদুলের সাথে, সে গাজীপুরের ছেলে। আসসালামু আলাইকুম সাইদুল ভাই, কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। তা কি খবর ভাই? আপনি কতদিন যাবত আপনি ফ্রান্সে আছেন? আমি আছি 5 বছরের উপরে। 5 বছরের উপরে। তা কিভাবে আসলেন? আসলে আপনি তো শুনছিলাম যে আপনি অনেক কষ্ট করতেছেন, অনেক স্ট্রাগল করতেছেন ইউরোপে আসা নিয়ে। তা আমাদের দর্শককে যদি আজকে আপনারা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা দর্শককে দেখাতে চাচ্ছি যে কীভাবে আপনি এই ইউরোপে আসলেন। সেই আপনার কথা শুনলেই তো আমার ভয় করে। সেই আমার জীবনে সবচেয়ে বড় ভয় হলো পানির আমি খুব ভয় পাই। সেই সাগর পাড়ি দিয়ে যে আপনি কীভাবে আসলেন, আপনাকে আসলে দেখলে আপনাকে মানে আরেকবার সালাম করতে মনে চাই, যে ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে আপনাকে আরেকবার সালাম। আচ্ছা, এখন আপনি আপনাদেরকে দর্শকদের বলবেন আপনি কীভাবে বাংলাদেশ থেকে প্ল্যান করলেন আপনি এখানে আসবেন, ইউরোপে পাড়ি দিবেন। আমি দেশে ছিলাম তখন। আমার এক বড় বেশ শালা আর তার এক বন্ধু, তারা সর্বপ্রথম তারা আসে আমার 3-4 মাস আগে। তারা আসার পরে তো আমার এক মামা আমারে ফোনদা বললো যে তুই কি যাবি নাকি লিবিয়া হইয়া ইটালিতে। তো তার কথা শুনে তো আমিও করলাম যে না, তাইলে ইউরোপে যেহেতু আমি যাইমো, আমার ইচ্ছা। আমি এমনও আর্থিকভাবে দেশে অনেক সমস্যা, তো চিন্তা ভাবনা করলাম দেশেও বেকারত্ব, অনেক কাজ নাই, যাই ইউরোপে যাই কাজ কাম করে কিছু টাকা পয়সা যদি অর্জন করতে পারি তো দেশের সবাই ভালোভাবে চলতে পারবো। এই চিন্তা করে আপনি ইউরোপে আসার চিন্তা ভাবনা করলেন। আচ্ছা, আপনি যে লিবিয়া দিয়ে কিভাবে ইউরোপে আসলেন, এই চিন্তাটা কিভাবে আপনার মাথায় ঢুকলো? এটা ওই যে বললাম না যে আমার ভাইয়ের শালা, তারা ওই যে এক দালালের মাধ্যমে আসছে, যে তারপরে তাদের সাথে আমি যোগাযোগ করলে
পরে ওই দালাল বললো যে এইভাবে এইভাবে যাইতে হইব। পরে আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে সেই রুটটা আমাদেরকে যদি বলেন, মানে বাংলাদেশ থেকে ব্রোকারের সাথে কিভাবে কথা হয়েছিল আপনার, কন্ট্যাক্ট কিভাবে হয়েছিল, কোন পর্যন্ত নিয়ে আসবে, কত টাকায় কন্ট্যাক্ট হয়েছিল আপনার? আমার সাথে কন্ট্যাক্ট ছিল 4 লাখ টাকা, জি, আমারে লিবিয়া পর্যন্ত আনবে। লিবিয়া পর্যন্ত 4 লাখ টাকা। 4 লাখ টাকা, এবং লিবিয়া থেকে গেম খেলার জন্য যেটারে গেম বলে, যেটা নৌকায় উঠায়, নৌকায় উঠায়, ওটাকে বলে গেম। আচ্ছা। তো ওই গেম 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 খেলার জন্য আবার আলাদাভাবে 1 লাখ টাকা দিতে হইব। তার মানে 5 লাখ টাকায় ও আপনাকে ইটালি পৌঁছে দিবে, এই ছিল কথা। এই ছিল কথা। আচ্ছা, তা লিবিয়া আসলেন কি আপনি বৈধভাবে, কিভাবে লিবিয়াকে আপনাকে আনলো ওরা? লিবিয়া আনে আমাদের সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে চিটাংয়ে নিয়ে যায়। চিটাং নেওয়ার পরে চিটাং থেকে দুবাই আনে। দুবাই আনার পরে ওখানে মাফিয়াদের ওই দুবাই কন্ট্যাক্ট থাকে, দুবাই এয়ারপোর্টে কন্ট্যাক্ট থাকে। কন্ট্যাক্ট থাকলে আমাদেরকে এক জায়গায় বসায় যখন নাকি তারা এয়ারপোর্টের লাইন গার্ড ক্লিয়ার দেখে, তখন সবাইরে নিয়ে ওই একই কাউন্টারে, সব তাড়াতাড়ি করে ওই কাউন্টারে গেলে তারা সব ওই জায়গার থেকে আবার তুর্কিরই লাগাই দেয়, মানে তুর্কির বোর্ডিং দিয়ে দেয়, তুর্কির বোর্ডিং পাস দেয় ওই জায়গা থেকে। পরে ওই জায়গা থেকে বোর্ডিং পাস নিয়ে আবার আমরা যাইয়া বসলে পরে যখন আমাদের ফ্লাইটের সময় হয়, তখন আবার ওই তুর্কির বিমানে উঠি। উঠার পরে আইসা তুর্কি নামি। তুর্কি এয়ারপোর্টে নামার পরে আমাদেরকে ওই জায়গায় আবার আলাদা করে এক জায়গায় বসায় রাখে, প্রায় 70-80 জন লোক, সব বাঙালি। 70-80 জন বাঙালি, 70-80 জন বাঙালি। তুর্কি এয়ারপোর্টে আপনারা বসে, ইস্তাম্বুলে? হ্যাঁ, ইস্তাম্বুলে এক পাশে আমাদেরকে বসায় রাখে। পরে বসতে বসতে অন্য 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু তারা লাইন ক্লিয়ার করা পারতেছে না আমাদেরকে ওখানে লিবিয়া পাঠানোর মানে জন্য। ওই জায়গায় একটা সিন্ডিকেট আছে, ওই জায়গায় একটা কন্টাক্ট ওই জায়গায় কন্টাক্ট আছে। ওই জায়গা থেকে কন্টাক্ট করে ওরা যখন নাকি লাইন ক্লিয়ার পায়, আমাদেরকে পুরো 4 দিন আমরা এয়ারপোর্টে থাকি, মানে না খাওয়া অবস্থায়। কেউই যারা বাসার থেকে কিছু খাবার নিয়ে আসছে তারা খাইতে পারে, আর যারা টাকা পয়সা না আনছে তারা না খায় ওই জায়গায় শুয়ে থাকে। আর তাহলে কয়দিন ছিল রাখছিল আপনাদের? আমরা এয়ারপোর্টে প্রায় 4 রাত 4 দিন ছিলাম। আচ্ছা, ওইখান থেকে 4 দিন থাকার পরে ওরা আপনারা কিভাবে লিবিয়া পাঠাইলো? ওই জায়গা থেকে আমরা থাকার পরে যখন নাকি তারা লাইন গার্ড ক্লিয়ার পেয়েছে, লিবিয়ার যে মাফিয়া আছে তাদের সাথে যখন নাকি লাইন গার্ড ক্লিয়ার হয়েছে তাদের, তখন একদিনকার রাতে ভোর রাতে আমাদেরকে আবার লিবিয়ার বিমানে উঠাইলো। এই প্রায় 70-75 জন লোক আছে, সবই বাঙালি। খালি 2টা ছিল পুরো বিমানের ভিতরে, সব আমরা ছিলাম এই ইউরোপে আসার যে লোক তারাই। আচ্ছা, তো আসার পরে আমরা যখন নাকি লিবিয়া বিমানে উঠি, লিবিয়া এয়ারপোর্ট নামার লগে লগেই এয়ারপোর্ট পুরাটা ছিল মাফিয়াদের দখলে। একদম এয়ারপোর্ট বিমানের থেকে তারা মাফিয়ারা যায় নামাই আমাদেরকে নিয়ে, মানে লিবিয়ার মাফিয়ারা এয়ারপোর্টে, লিবিয়া বেনগাজি এয়ারপোর্টে একদম ওরাই নিয়ে গেল। বেনগাজি না, ত্রিপলি এয়ারপোর্টে আমরা নামছিলাম। ত্রিপলি এয়ারপোর্টের তেনে একবারে মাফিয়ারা বিমান তেনে নামাই নিয়ে যায় সব লোক। আচ্ছা, ওইখান থেকে নেওয়ার পরে এই বললো ওই জায়গাতে লিবিয়া, ওই এয়ারপোর্টে আপনাদের কোথায় নিয়ে গেল? এয়ারপোর্টের বাহিরে নিয়ে আমাদেরকে সব সিরিয়ালে দাঁড়া করাইবো। সব সিরিয়ালে দাঁড়া করাইবো। এই 70-80 জন লোক সব সিরিয়ালে দাঁড়া করাইবো। দাঁড়া করাইয়া কোন দালালের কোন লোক ওখানে সব বাছাই করবো, সব আবার বাছাই করবো। বাছাই করে আমরা যে দালালের ছিলাম আমাদেরকে নিচে এক গাড়িতে, আবার আরেক দালালেরা ছিল তারা নিচে তাদের গাড়িতে, যার যার বাক করে যার গাড়িতে নিয়ে যায়। নেওয়ার পরে ওই গাড়ির তেনে যেই বাসাটায় নিয়ে যাইব ওইটাই জেলখানা। একটা মিনি জেলখানার মতো, কোনো লাইন নেই, কোনো বাহিরের কোনো অক্সিজেন তো ঢুকতোই না, ওই ঘরের জানালাও খুলতো না। এই যে বাড়ির ভিতরে ঢুকাইবো, ঢুকাইয়া ওই জায়গায় ভিতরে থাকতে হইব। ওই জায়গায় থাইকা দালাল রান্নারে ফোন দিব, প্রতিদিন ভোর রাতে ফোন দিব যে দেশে কথা টাকা দেওয়ার জন্য। মানে যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই জায়গার থেকে ছাড়তো না। আচ্ছা, মানে মোটামুটি কথা ওই জায়গায় আপনারা একটা আটকায় রাখলো। এখন বাংলাদেশের টাকা বিকাশ, টাকাটা লেনদেন করে কিভাবে? টাকাটা লেনদেন করে বাংলাদেশও সিন্ডিকেট আছে, ওদের সিন্ডিকেট আছে, ওদের সিন্ডিকেট বাংলাদেশে আছে। বাংলাদেশে তাদের কাছে ওই টাকাটা পৌঁছাই দিলে তারা ওই জায়গার থেকে ফোন করে দেয় যে এই লোকের টাকা ক্লিয়ার, তখন আপনার ওই জায়গার থেকে বাদের দিন আপনারে ছেড়ে দিবে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আপনি কি পুরো টাকা দিয়ে আসছিলেন? বাংলাদেশে না, আমি লিবিয়া আসার পরে যে আমি টাকা দিছি। বাংলাদেশে মাত্র আমি 1 লাখ টাকা দিছিলাম,
এবং লিবিয়া আসার পরে আমার পুরো টাকা তারা নিছে। লিবিয়া আসার পরে টাকা নিচ্ছে। হ্যাঁ, লিবিয়া আটকে রেখে তারপরে টাকাটা পরিশোধ করে। তার মানে এখানে একটা ইয়ে আছে যে ওখান থেকে যে এই কথাগুলি আমি সবসময় বলি যে ভাই প্রলোভন দেখায় যে ভাই ফ্রি 1 লাখ টাকায়, আচ্ছা 1 লাখ টাকায় সে একটা লোক কিভাবে ইউরোপ নিব, ইউরোপ যাওয়ার এই যে স্বপ্ন দেখে, আসলে দেখেন মানুষ কিভাবে ট্র্যাপে পড়ে। সে এখন সাইদুল যে বুক কথাটা বললো, সে বাংলাদেশে 1 লাখ টাকা পে করছে এবং তার সাথে 4 লাখ টাকার কথা ছিল, সে বাকি টাকা তারা পে করছে কখন, ওই যে লিবিয়া নিয়ে আটকায় নিয়ে করছে। এই কিছুদিন আগেও কিন্তু একটা ভাইরাল হয়েছে ভিডিও রোমানিয়াতে, যে ঘরের ভিতরে আটকায় রেখে তারা, সিস্টেমটা কিন্তু একই। এই কথাগুলি আমি বলতেছিলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, তারপরে কি হলো, আপনি লিবিয়া আসলেন। লিবিয়া আসলাম, আসার পরে আমরা যে ওই টাকা পয়সা আমার বাংলাদেশে দেওয়ার পরে রোহন তেনে আবার আমি আরেক দালালের কাছে গেলাম যে নাকি গেম খেলায়। ওই লিবিয়াতে থাকে ওই বাঙালি, নোয়াখালীর। আচ্ছা যাই হোক, ও হইলো লিবিয়া থেকে গেম খেলায় ইটালি। তো তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে আমি তার বাসায় গেলাম। যাওয়ার পরে তার বাসায় আমি যাওয়ার পরে তার কাছে যাওয়ার পরে সে বললো যে ঠিক আছে বসেন, আপনি থাকেন আমার এখানেই, যখন গেম হবে তখন আমি আপনার সাথে যোগাযোগ করবো। সে আমাকে একটা বাসায় নিয়ে রাখলো। আরো 4-5 জন বাঙালি ছিল, তারা লিবিয়াতে অনেক বছর যাবত আছে, তারা ওই জায়গায় কাজ করে। মানে লিবিয়ায় বাঙালি দালাল ব্রোকার আছে, যারা নাকি ওই মাফিয়া এজেন্টের কাজ করে। তাহলে আপনাকে ওই বাঙালি একজন নিয়ে গেল, আপনার নিয়ে আমার ওই জায়গায় রাখলো। আচ্ছা, রাখার পরে ওই জায়গায় আমি থাকতেছি প্রায় 15-20 দিন। থাকার পরে একটা গেম হইলো আমাদের বাসার তেন, আরো 2-3 জন লোক গেছিল। যাওয়ার পরে ওই নৌকাটা ডুবে গেছে। ওই নৌকাটা ডুবে গেছে, আবহাওয়া খুব খারাপ ছিল। আচ্ছা, তো আবহাওয়া খারাপ ছিল, নৌকাটা ডুবে গেছে। সিলেটের লোক ছিল সব, প্রায় 40-50 জন সিলেটের লোকই ছিল। ওতে কি মারা গেছে? মাদারীপুরের ছিল কিছু। তো হের চেনে 10 জন 11 জন লোক মারা গেছে, আর বাকি লোক সব প্রায় 4 ঘন্টা সাঁতরে ওরা একটা সাইডে উঠছে। 4 ঘন্টা শুধু খালি সাগরে সাঁতরে একটা সাইডে উঠছে। উঠার পরে ওই যে নাকি গেম খেলা ছিল, সে আবার গাড়ি নিয়ে যাইয়া সাগরের পারতে না, আবার সবাই গোছাইয়া নিয়ে এক জায়গায় রাখছে। রাখার পর ওখানে কিছু লোক পালাইয়া আইসা পড়ছে, ওরা আর এই সাগরে আর গেম খেলবে না। তো আমাদের বাসায় একজন আইসে, আওয়ার পরে জিগাইলাম বিস্তারিত কিভাবে। পরে করলো ভাই এই ঘটনা, এইভাবে নৌকা ডুবে গেছে। পরে আমরা 4 ঘন্টা সাঁতরাইয়া আমরা পারে উঠছি। তো এইটা শোনার পরে আমারও ভিতরে একটু ভয় লাগলো যে এই রিস্ক কি নিমু না, দেশে মা বা বউ পোলাপান সব থুয়েছি। মানে আমি এই বিদেশের ইউরোপের কথা কই, অনেক লিবিয়াতে যে পরিস্থিতি আমি দেখতেছি, এই পরিস্থিতিতে যদি যাই আমার জীবনের কোনো নিশ্চয়তাই নেই। মানে 1 মিনিটের কোনো ভরসা নেই সাগরে নামলেই, যে আমি বাঁচবো না মরবো। তখন ওই জায়গায় থাকতেছি। থাকার পরে আমি দালালরে বললাম, ওই জায়গার লোকজনের সাথে আমি পরামর্শ করলাম যে ভাই কিভাবে কি করা যায়। পরে কইল যে রোজার মাসটা যে আছে, রোজার মাসে সাগরটা খুব ঠান্ডা থাকে। সাগরটা ঠান্ডা থাকে, যদি আনলে যান তাইলে রোজার মাসে যে কোনো গেমের মধ্যে আনলে যাইন। তো যাকে আমি প্রায় 2-3 মাসের মতন ছিলাম আমি লিবিয়াতে। থাকার পরে আমি ওই দালালের সাথে বললাম যে ভাই আমি রোজার মাসে গেম দিব। তো আমার সাথে আরো মাদারীপুরের আরো 2 জন লোক ছিল। ওরা আমার আগের দিন ওরা গেছে গা। যাওয়ার পরে ওরা গেমে উঠে গেছে। গেমে উঠেছে পরে আমি ওগুলোকে যোগাযোগ করলাম যে নৌবাহিনীর একটা শিপ থাকে, মানে জাতিসংঘের নৌবাহিনীর শিপ তখন টহল দিচ্ছে, তারা মানে সাগর থেকে উদ্ধার করে। মানে সাগরে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা চলার পরে ওই শিপ দেখলেই, মানে শিপে যদি দেখা যায় এই ধরনের নৌকা মানে মানুষ নিয়ে যাইতেছে, তখন ওই শিপ দাঁড়া করে নৌকার লোক সব তারা করে রিসিভ করে। আচ্ছা, রিসিভ করে। তো শোনার পরে ওর সাথে আমার আগে যারা গেছে, আগের দিন যারা গেছে তাকে লগে আমি যোগাযোগ করলাম। ওরা কইলো যে ভাই আমরা আয়া পড়ছি, ইনশাল্লাহ ভালোভাবে আইছি, যদি গেমে আসেন তো তাড়াতাড়ি আয়া পড়ে, নহলে শিপ টিপ সব আছে খুব কাছাকাছি, বেশিক্ষণ সাগরে থাকতে হইব না, আপনারা রিসিভ করে লাইব। পরে এটা শোনার পরে আমি বললাম যে তাইলে যাবো। তো আমি আমার দালালের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমরা করেন, কারণ বাংলাদেশে টাকা পাঠান। আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে যে এই অ্যাকাউন্টে আপনি 1 লাখ টাকা পাঠাই দেন। তখন সর্বপ্রথম 1 লাখ টাকা দিলাম। তারপরে সে বললো যে না আরো 20,000 টাকা দিতে হইব। তো আবার 20,000 টাকা দিলাম। দেওয়ার পরে সে বললো যে ঠিক আছে আপনার আমি আগামীকালকে আমি নিয়ে যাব। তো আমরা ত্রিপলির তেনে আমাদের যাইতে হয় প্রায় 4-5 ঘন্টা গাড়ি চলে, 5-6 ঘন্টা পার হয়ে আরেক সাগরের পার যেই শহরটা আছে ওই শহরে যাইতে হয়।
তো ওই জায়গায় যাওয়ার পরে এক দালালের বাসায় নিয়ে যায়, পরে যে নাকি লিবিয়ান দালাল, লিবিয়ান মাফিয়া, তার বাসায় নিয়ে রাখে। তার বাসায় একটা স্কুল ঘরের মতন একটা ঘর করে রাখছে। আমি যাই দিই যে ওই জায়গার ভিতরে প্রায় 150 বাঙালি বসায় রাখছে, এটি সব ইটালি আসবে। হ্যাঁ, পরে গেলাম ওখানে, যে বসলাম তাদের সাথে, বৈশা পরে কথাবার্তা বললাম। পরে বলার ওই জায়গায় পরে 15-20 দিন আমাদেরকে ওই দালালের এনে রাখছে যে সাগরের অবস্থা ভালো না, লাইন গার্ড কিলার না, এটা বললে আমাদেরকে 15-20 দিন ওই জায়গায় রাখছে। মানে সারাদিনে সকালবেলা আমাদেরকে একটা রুটি দিত, আর 1-2 দিন পর পর চাল দিত কিছু। ওই চাল দিয়ে 150 লোক 4 কেজি 5 কেজি চাল দিয়ে খিচুড়ির মতন পানির মতন বানিয়ে ওটি আমরা খাইতাম। ওই দিন কয়দিন ওই জায়গায় পরে আমরা 20-25 দিন ছিলাম। মানে কিছু লোক আছে 2 মাস 3 মাস যাবত আছে, তারা টাকা পরিশোধ করা পারতেছে মানে না। বাংলাদেশের টাকা পরিশোধ হইলে তারপরে ওই জায়গা থেকে এর আগে গেমে উঠাই। আচ্ছা, যাই হোক, ওইখানে থাকার পরে তাহলে আপনারা ফাইনালি তাহলে আপনি গেমে উঠলেন? হ্যাঁ, গেমে এখন উঠিনি, আমি ওই দালালের বাসায় ছিলাম। দালালের বাসায় ওই জায়গায় ছিলাম। আর এমন ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে মনে করেন যে কোনো কম্বল নাই, কোনো কিছু নাই, এই পাকার ভিতরে মনে করেন যে কোনো মতন খালি যা আপনার গায়ে যা আছে এটি গায়ে দিই, একজনের লগে আরেকজন ঠেহে ঠেহে কষ্টের কোনো মানে অবর্ণনীয় কষ্ট। মানে জেলখানা, বাংলাদেশের জেলখানা এসেছে অনেক ভালো, মানে এই জায়গায় যেভাবে রাখে জেলখানা অনেক ভালো, 1000 গুণে ভালো, মানে এই জায়গার থেকে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই জায়গা থেকে আমরা আমাদেরকে প্রায় 15-20-25 দিন রাখছিল। রাখার পরে আমাদেরকে একদিনকে রাতে 2টা-2:30টার দিকে বলতেছে, এই সবাই রেডিও, আজকে গেম হবে। হঠাৎ করে বললো, তো তাড়াতাড়ি শোয়াতেন ওইটা, সবাই যার যার কাপড় টাপড় সব চেঞ্জ করলো, চেঞ্জ করে সবাই বসে রয়েছে। তো হঠাৎ করে 3টা-4টা গাড়ি আসলো, 3টা-4টা গাড়ি আইসা পরে আনের নি বললো কন্টিনা আছে না, কন্টিনার ভিতরে ভরবে, ওইটা সব লাগাই দিবে। লাগাই দিয়ে এই কন্টিনা দিয়া আনের সাগর পান নিয়ে যাবো, প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। আচ্ছা, পরে সাগর পান নেওয়ার পরে আনের সব সিরিয়াল ধরে বসাইবো, সব সিরিয়াল ধরে বসাইবো। বসানোর পরে কোন দালালের কয়জন লোক, লিবিয়াতেও বহুত দালাল আছে, বহুত মাফিয়া আছে, প্রতিটা মাফিয়ার এক একটা করে আছে আলাদা করে, এরকম বাঙালি এক একজনের ভাগে 70 জন 80 জন 10 জন 20 জন এরকম করে আছে। তো এই দালালরা সব সিরিয়ালে বসাইবো। যেমন আমরা ছিলাম লিবিয়ার হিসামের লোক, এই হিসামের লোক আলাদা হবো, অমুকের লোক আলাদা হবে, এভাবে সিরিয়াল ধরায়। সিরিয়াল ধরা, সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে একটা কাঠের নৌকা আনছে। কাঠের নৌকাটার মধ্যে হাইস্ট মানে যদি এমনি হয় 50, 60 বা 100 জন লোক নিতে পারবো, এরকম একটা কাঠের নৌকা আনছে, দোতলা, নিচতলার দোতলা, নিচে ইঞ্জিন থাকে, উপরে মানুষ বয়। হেডার ভিতরে আমাদেরকে প্রায় 370 জন লোক ঢুকাইছে। শুধু খালি যে জায়গায় ইঞ্জিন থাকে, ইঞ্জিনের ভিতরে শুধু 370, মানে উপরে আর নিচে মিলে 370 জন একটা কার্ডের নৌকা, একটা কার্ডের ছোট্ট একটা নৌকার ভিতরে 370 জন লোক ওরা ঢুকাইছে। আচ্ছা, ঢুকানোর পরে এই 370 জন লোকের ভিতরে মনে করেন যে বাঙালি আমরা কয়েকজন ভাগ্য বালা, আমাদের কিসমত বালা, আমাদেরকে উপরে রাখছিল। আর সব আর যারা নিচে আছে কি কষ্ট, তাদের কষ্ট যদি আপনি দেখেন, ইঞ্জিনের গরম, আর ওই কষ্ট দেখলে মানে মানুষ কইব যে মরিয়া যাম, আমার আর বিদেশ লাগতো না, ডাইরেক্ট এইভাবেই কইব যে আমার আর বিদেশ লাগতো না, আমার মেরিয়ালা, মানে ডাইরেক্ট এইভাবেই কইব, ইঞ্জিনের ভিতরে এত কষ্ট। তা আমার কিসমত বালা আমাকে উপরে রাখছিল। তারপরে এই নৌকা দিয়ে আমরা প্রায় 2-2.5 ঘন্টা আমরা চলার পরে আমাকে কপাল আল্লাহ হয়তো অনেক কিসমত ভালো রাখছিল, যে 2-2.5 ঘন্টা চলার পরে আমরা শিপ পাইছি সামনেই। চলার পরে দেখা যায় শিপ একবারে কাছে সাগরের মধ্যে, কিন্তু এই যে যাইতেছি আমরা নৌকা নিয়ে, শিপের কাছে আর যাইতে পারি না। মানে দেখা যায়, আলো দেখা যায় যে একবারে কাছে, কিন্তু কমসে কম 2 ঘন্টা 3 ঘন্টা চলার পরে যে আমরা শিপের কাছে গেছি, তারপরে শিপে রিসিভ করে না। আর এমন সাগরের এমন ঢেউ, আর বিশ্বাস করতেন না, আমরা যখন নৌকা দিয়ে যাই, লাভ যে ময়রা ময়রা বাইসা বাইসে এরকম ঢেউয়ের মধ্যে যে এরকম খালি খাইতে যায়, উফুর হয়ে রয়েছে সব লাশ, মানে হাত দিয়ে এইভাবে লাশ আমরা এভাবে সরাইছিও, হাত দিয়ে লাশও সরাইছি, মানে এই পরিস্থিতি আছিল।
তখন অনেক বাঙালি আছে ওই জায়গা অজ্ঞান হয়ে গেছে লাশ দেইহা আমাকে নৌকার ভিতরে আছে প্রায় 5-6 জন মানে লোক আছে ফিট হয়ে গেছিল ওই জায়গায় নৌকার মধ্যেই লাশ দেইহা মানে ফুইলা মানে কি অবস্থা হয়ে রয়েছে মানে এটা বলার বাইরে। এটা দেখলে মানে মানুষ সহ্য করা পারতো না মানুষের যে এই অবস্থা। কিন্তু লাশগুলা সবই আমাকে বাঙালির, সব বাংলাদেশি। কি পরিমাণ লোক বাঙালি বেশি, আফ্রিকান আছে কিছু। মানে আমরা আবার মনে হয় 3-4 দিন আগে একটা নৌকা ডুবছে, নৌকার ওইটার ভিতরে লোক ছিল 400 কতজন লোক ছিল। তেনে কিছু লোক ওরা উদ্ধার করা পারছে, আর বাকি লোক সব মারা গেছে। তার মানে ওই লাশগুলি সৈরা বইরা গেছে সাগরের মধ্যে। ওরা ওই পোস্টগার্ডেরা এগুলো উঠাইতেছে। তো যাই হোক, আমরা শিপের কাছে গেছি পরে আমরা সকালবেলা সবারে লাইফ জ্যাকেট দিল, ডিলে শিপের তেনে সবাই লাইফ জ্যাকেট পরে নৌকার মধ্যে বসে রয়েছি। তো বসে থাকার পরে একটা ছোট্ট স্পিরিট বোট নিয়ে আমাদের নৌকার কাছে আইসা 10-12 জন করে লোক স্পিরিট বোটে উঠে শিপে উঠাইছে। শিপে উঠানোর পরে সব লোক যখন রিসিভ করা শেষ হয়েছে, 2টা নৌকা আমরা একসাথে ছিলাম। একটার আমরা ছিলাম 370 জন, আরেকটার মধ্যে ছিল 600 লোক। এর ভিতরে 90% লোক হইলো আমাদের বাংলাদেশি, 90%, আর 10% হইলো আফ্রিকান আর আরবি মিলে, সিরিয়া মিরিয়া এগুলা মিলে 10%, আর 90% লোক হইলো আমাকে বাংলাদেশি। আচ্ছা যাক, ওইখান থেকে শিপে উঠাইলো, শিপে উঠানোর পরে কি করলো? শিপে উঠানোর পরে আমাদেরকে রাখার পরে সবই রিসিভ করলো। এই 3টা শিপ আইয়া সব লোক রিসিভ করার পরে ওরা আমাদেরকে খাবার দিল, খাবার টাবার দিয়া সবাই একটা করে কম্বল দিল। দেওয়ার পরে আমরা ওই জায়গায় বসলাম। বসার পরে এই শিপ বাদের দিন ছাড়লো, রাত্রে ছাড়লো, সারা দিন চললো এই শিপ সাগরে। বিকালে 5টার দিকে আইসা গাড়ি বিললো, ইটালির গাড়ে, সিসিলি দ্বীপে, সিসিলি পরে ওই জায়গায় নিয়ে নামানোর পরে ওই জায়গায় প্রসেসিং আছে, সব সিরিয়ালে দাঁড়া করে সব চেক করে একজন ইমিগ্রেশন করতেছে, কার সাথে কি আছে না আছে সব চেক করে একজন ঢুকাইতেছে। পরে ওই সিসিলি ক্যাম্পের তেনারে নিয়ে যাইব আরেকটা ক্যাম্পে, যে একজন একটা ক্যাম্পে পাঠায়। এক এক ডিস্ট্রিক্টে এক এক জায়গায় ক্যাম্পে, এই ক্যাম্পে 50 জন, ওই ক্যাম্পে 100, ওই ক্যাম্পে 30 জন, এভাবে লোকজন পাঠায়। পাঠানোর পরে সব লোকজন ওই জায়গায় এরকম সৈরা বইরা গেছি। যাওয়ার পরে ইটালিতে যাওয়ার পরে ওরা যে ক্যাম্পে আমাকে রাখছিল, পরে হ্যাঁ তেন আবার আরেক ক্যাম্পে ট্রান্সফার করে। আরেক ক্যাম্পে আমারে ফালাইছে, যেমন আউস্তা শহরে, ইটালির একদম সুইজারল্যান্ডের লগে আর ফ্রান্সের বর্ডারের সাথে, এরকম কিছু আছে মিলানো। তার মানে ওই সিসিলি দ্বীপ থেকে আবার অন্য একটা ইসে মানে সেন্টারে, মানে রিফিউজি সেন্টারে ক্যাম্প, আর কি রিফিউজি ক্যাম্প আছে, ওই ক্যাম্পে ট্রান্সফার করলো। তো ক্যাম্পে এলো, তাহলে ওইখানে যাওয়ার পরে আপনি ইটালি পৌঁছাইলেন, মানে ফাইনালি পৌঁছাইলেন। আর এর প্রতিমধ্যে কি কোনো টাকা পয়সা ওরা কোনো কিছু দিচ্ছে না? ইটালি ঢোকার পর আর কোনো টাকা পয়সা কারোর দিতে হয় না। না, ওরা গভর্নমেন্ট কি কিছু টাকা পয়সা দিছে? থাকা খাওয়া কিভাবে চলতো? ইটালিতে ওই ক্যাম্পে আপনারা খাবার দিব, কাপড় দিব, জুতা দিব, এভরিথিং আপনার যা কিছু লাগে, সাবান তেনে দইরা, ব্রাশ তেনে দইরা সবকিছু দিবে ক্যাম্পে। ওই ক্যাম্পে থেকে বাইরে বেরোনো যায় না? ক্যাম্পের ভিতরে থাকে না, বাইরে বেরোইতে দেয়, কিন্তু 5টার আগে আপনার ক্যাম্পে ঢুকতে দিব। মানে বাইরে বলতে কি শহরে যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু 5টার আগে আপনার আবার ওই ক্যাম্পে ঢুকে যেতে হবে। ওই যে এতক্ষণ যেই কাহিনীগুলি আমরা সাইদুলের মুখ থেকে শুনলাম, সে কিভাবে বাংলাদেশ থেকে লিবিয়া আসলো, লিবিয়া থেকে নৌকার মাধ্যমে সে ইটালির সিসিলি ক্যাম্পে আসছে, সিসিলি থেকে আউস্তা ক্যাম্পে কিভাবে তাকে পাঠাইলো, সেই কাহিনীগুলি আমরা তার কাছে শুনলাম। শোনার পরে ওখান থেকে আর আরেকটা কথা জানি, মাঝখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমরা যখন নাকি আমাদেরকে লিবিয়াতে একটা বাসায় নিয়ে রাখছিল, ওই জায়গা থেকে আবার আমাদেরকে ওই দেশে কিন্তু হাইজ্যাক, কিন্তু মাফিয়া কিন্তু সাধারণত পাবলিকই না, শুধু ওই দেশে মাফিয়া হইলো ওই দেশের যে আর্মি আছে, আর্মিরা ডাইরেক্ট আমাদেরকে ওই জায়গা থেকে উঠে নিয়ে গেছিল। বাসার টানে যেতুটি লোক ছিলাম সবারই উঠে নিয়েছিল। নেওয়ার পরে আবার ওই জায়গা থেকে আবার আপনার টাকা দিয়ে ছুটে দিব। তার মানে লিবিয়ায় প্রত্যেকটা জায়গায় হলো মাফিয়ার, পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি বলেন, নৌকা সবাই বলে, একদম সবাই জিম্মি করে পয়সা নেয়। আর এটা লিবিয়ায়
লিবিয়া আসলে তো লিবিয়া যাইতেও ভয় করে, কারণ এটা শুনছি সবার কাছে, কিন্তু আজকে সাইদুলের সাথে কথা বলে বুঝতে পারলাম যে লিবিয়া কত ডেঞ্জারাস, প্রতিটা মুহূর্তে ওখানে ভয়। যাই হোক, তারপরও আমরা ইউএসবিডি পিছনের পক্ষ থেকে সাইদুলকে আন্তরিক শুভেচ্ছা জানাই অ্যান্ড ওয়েলকাম জানাই। সে ফাইনালি সে ইটালি এসে পৌঁছাইলো। তা এতক্ষণ আমরা শুনলাম যে সাইদুলের মুখ থেকে শুনলাম যে কিভাবে সে ইটালি আসলো, বাংলাদেশ থেকে লিবিয়া আসলো, লিবিয়া থেকে কিভাবে ইটালি আসলো, বিস্তারিত শুনলাম। সে এখন ক্যাম্পে আসছে, ক্যাম্পে আসার পরে সে রিফিউজি, সে কাগজ পাওয়ার পরে সে তার একটা কাগজ দিল, সে কাগজ দিল, তার কথা তার বর্ণনায় বুঝলাম সে এখানে ক্যাম্প থেকে তাকে টাকা পয়সাও দেয়, সব কিছু দেয়, খাওয়া দাওয়া দেয়। তারপরে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো সেই ওখান থেকে সে কিভাবে ফ্রান্সে আসলো এবং ফ্রান্সে এসে সে কি কি কাজ করলো, আর সে দীর্ঘ 6 বছরে তার কাগজপত্র কিভাবে হলো এবং তার প্রসেসিংটা কি করতেছে, সেই ব্যাপারটাই আমি পরবর্তীতে ভিডিওর পরবর্তী অংশে বলবো। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে সাইদুলকে নিয়ে আমরা আরেকটা ভিডিও করব এবং সেখানে জানার চেষ্টা করব সে অবৈধভাবে এখানে আসার পরে সে কাগজপত্র কিভাবে করলো, সে কি কাজ করে, সে কত টাকা মান্থলি কত টাকা ইনকাম করে, সেই ব্যাপারে তার সাথে আরেকটা কথা গোপন হবে পরবর্তী ভিডিওতে।